ঈদযাত্রায় ফেরিতে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু, আহত ১৫। কিছুতেই ঠেকানো যাচ্ছে না জনস্রোত, মহাসড়কেও যানজট। স্ত্রী মিতু হত্যার বিচার চাওয়া বাবুল আক্তার ঘটনার ৫ বছর পর মামলার আসামি। ৫ দিনের রিমান্ডে নিল পিবিআই। বউকে খুন করাতে দেয় ৩ লাখ টাকা। ঢাকায় চীনের উপহার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা। দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই প্রয়োগ, অগ্রাধিকারে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টরা। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাঁদ দেখে বিশ্বের বিভিন্ন দেশে কাল ঈদ। খালি চোখেই এখনো আস্থা বাংলাদেশের, একই তারিখে পালনের আহ্বান। এবং বরেন্দ্র এলাকায় বাগান থেকে ২০ মে শুরু হবে আম নামানো। গাছে গাছে ঝুলছে গুটি আম, গোপালভোগ। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এই হুড়োহুড়ি এবার কেড়ে নিল প্রাণ। শিমুলিয়া বাংলা বাজার রুটের ফেরিতে অতিরিক্ত যাত্রীর চাপ আর গরমে মারা গেছেন নারী শিশু সহ ৫ জন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের চিকিৎসা দেয়া হচ্ছে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। মৃতদের ৩ জন শনাক্ত হয়েছে। এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ ও নাসিরউদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের সঙ্গে ঈদ করতে মরিয়া হয়ে ছুটছেন মানুষ। প্রতিটি ফেরি বোঝাই হয়ে যাচ্ছে ঘরমুখ মানুষে। এবার গুনতে হলো তারই চড়া মাশুল। বুধবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারগামী ফেরি শাহপরানে হুড়োহুড়িতে মারা যায় এক শিশু। এরপর এনায়েতপুরি ফেরি থেকে নামতে গিয়ে পায়ের চাপে পিষ্ট হয়ে মারা যান ৪ জন। আহত হন অনেকে। ঘাটে ফেরার আগেই নামার প্রতিযোগিতা শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রচুর লোক করছে, ধারণ ক্ষমতার বাইরে লোক করছে। গরমে শুধু ঘুরছে আর আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বাঁচাও করে পড়ে গেছে ভাই। আহত হয়েছে ওই চাপে এবং গরমে এবং পাড়ায়। আহতদের ১২ জনকে ঘাটেই অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয় শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। ফেরি দিয়ে পার হওয়ার সময় অনেক লোক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। যেরকম প্রচণ্ড রৌদ্রের তাপ, ঘাম, যার কারণে পানি শূন্যতা, এই রকম অবস্থা। ঘাটের অব্যবস্থাপনার অভিযোগে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ যাত্রীদের। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার, অভিজিৎ, এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার সানবির রুপল। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, আসলে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে লকডাউন অমান্য করে যদি, যেহেতু প্রশাসন চলাচলের ব্যবস্থা করে দিয়েছে, সেক্ষেত্রে যদি ফেরির পরিবর্তে লঞ্চ সার্ভিস চালু রাখতো, তাহলে লঞ্চে কিন্তু মানুষ চলাচল করতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল বাংলাবাজার ঘাটে কিন্তু অস্থায়ীভাবে উপজেলা স্বাস্থ্য সেবা থেকে তাদের অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে। সেই ক্যাম্পে কিন্তু আহত যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে একটু, যদি লঞ্চ গুলো চালু রাখতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না বলে যাত্রীরা জানিয়েছেন। এছাড়া প্রচন্ড রোদে যাত্রীরা একত্রে যখন গাদাগাদি হয়ে দাঁড়িয়েছেন, তখন তারা মূলত যে একে অপরের সাথে গায়ে ঘিসে গেছেন এবং অনেকে নিচে পড়ে গেছেন। নিচে পড়ে যাওয়ার পরে পদদলিত হয়ে কিন্তু মারা গেছেন ৫ জন। এর মধ্যে সকালে প্রথমে মারা গেছে এক শিশু এবং পরবর্তীতে এক নারী সহ ৪ জন, অর্থাৎ দুটি ফেরিতে আলাদা দুর্ঘটনায় কিন্তু ৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যারা মারা গেছেন তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া যদি আপনাকে একটু বলে রাখি যে ঘাটের যে অব্যবস্থাপনা রয়েছে, সেই অব্যবস্থাপনার অভিযোগ কিন্তু যাত্রীরা করেছেন। তারা দাবি করছেন যে এই নৌ রুটে যদি প্রশাসনের নজরদারি বাড়ানো হয় এবং সঠিকভাবে যদি লঞ্চ ও ফেরিগুলো চলাচল শুরু স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পাবেন বলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন। আমি কথা বলেছিলাম যে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে। তিনি বলেছেন যে আগামীতে যেন কোন রকম দুর্ঘটনা বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে না ঘটে, সেজন্য তারা কিন্তু পদক্ষেপ নেবেন। তো এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন আমাদের সহকর্মী সানবিন রুপল। ওখানকার সর্বশেষ তথ্য জানার জন্য তার কাছে। রুপল।
অভিজিৎ, ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, কিন্তু এই আনন্দ খুশি এই কোনো কিছুই কিন্তু আসলে যেভাবে করে মানুষজন যাচ্ছেন সে আনন্দ থাকছে কিনা সেটি আসলে প্রশ্ন থেকে যায়। তো যেভাবে মানুষজন গাদাগাদি ঠাসাঠাসি করে যাচ্ছেন তাতে এর মধ্যে অভিযান আপনি জানাচ্ছিলেন যে ঠিক শিমুলিয়া ঘাটের অপর পাশের পদ্মার অপর পাশে বাংলা বাজার প্রান্তে এর মধ্যে দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। আর এ পাশের চিত্র খুব একটা ভালো না, অর্থাৎ মানুষজন কিন্তু এখনও যাচ্ছেন স্রোতের মতো যাচ্ছেন। কত মানুষ যাচ্ছেন, কত হাজার মানুষ যাচ্ছেন তার হয়তো কোনো হিসাব নিকাশ নেই। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে কি এখানে যে গাড়িগুলো অপেক্ষা করছে সেই গাড়িগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এবং কেউ গতকালকে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত পার হতে পারেননি। কেউ আবার তাদের গাড়িগুলো ছেড়ে দিয়েছেন, সেই গাড়িগুলো ছেড়ে তারা ফেরিতে উঠছেন এবং সেই গাড়িগুলো আসলে কখন পৌঁছাবে তারা আসলে জানেন না। আছে অসুস্থ রোগীদের গাড়ি, আছে লাশের অ্যাম্বুলেন্স, কোনো কিছুই যেন তোয়াক্কা করছে না মানুষ। সেই সুযোগ নিয়ে এখানে কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে ট্রলারগুলো বেশ ছুটোছুটি করছে, অর্থাৎ ট্রলারে করে কিন্তু মানুষজন এখন পারাপার হচ্ছে এবং এই ট্রলারে করে মানুষজন পারাপার হওয়ার ফলে কিছুটা চাপ হয়তো কমছে, কিন্তু তারপরও বিপদের সংখ্যা কিন্তু কমছে না। কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার সংখ্যা কিন্তু মাথায় নিয়েই তারা মানুষজন বাড়ি ফিরছেন এবং সেই বাড়ি ফেরার পথটুকু তাদের যে কষ্টসাধ্য পথ আছে এবং তারা বলছেন যে এই কষ্টকর পথ অতিক্রম করার পরে তার মধ্যে করোনার যে সংখ্যা আছে সেগুলো তো আছেই। সেই ভয়ভীতি উপেক্ষা করে যারা বাড়ি ফিরছেন তারা বলছেন যে তারা পরিবার পরিজন নিয়ে ঈদের দিন একসাথে হাসি মুখে থাকতে চান, সেজন্যই এই কষ্টটুকু তারা করছেন। তবে নিরাপত্তার কথা যেমন বলছিলাম যে শঙ্কার মধ্যে আছে, তেমনি করোনার সংখ্যাও কিন্তু উপেক্ষা করে সবকিছু ছাপিয়ে যেন এখন ঈদ তাদের কাছে বড় হয়ে উঠেছে। তারা বলছিলেন যে সরকার যদি অন্যান্য গণপরিবহন সীমিত আকারে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতো তাহলে হয়তো এরকম পরিস্থিতি সৃষ্টি হতো না, তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারতেন। তো এখনো পর্যন্ত শিমুলিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাজরিন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার সানবীর রিপোল, এবং তার আগে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার সঞ্জয় কর্মকার। অভিজিৎ, বাংলার সময় আরও থাকছে। খাগড়াছড়িতে পাহাড় কেটে দেদারসে চলছে বাড়ির সহ স্থাপনা নির্মাণ। দিনের আলোয় আইন না মানার মহোৎসব, প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ। 5 বছর পর স্ত্রী মিতু হত্যা মামলার আসামি হলেন সাবেক এসপি বাবুল আক্তার। শ্বশুরের করা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মামলায় তাকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়। একই সাথে আগে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। পার্থপ্রতিম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শফিকুল ইসলামের রিপোর্ট। 5 বছর পর স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তার আদালতে। এতদিন যিনি নিজেই স্ত্রী হত্যার বিচার চেয়ে আসছিলেন। নগরীর পাঁচলাশ থানায় শ্বশুর মোশাররফ হোসেনের মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। এছাড়া আসামি করা হয়েছে আরও 7 জনকে। এর মধ্যে 2 জন আসামি আগেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে বাবুলের নির্দেশে হত্যা করা হয় মিতুকে। আর কিলিং মিশনে অংশ নেয় বাবুলের সোর্স মুসা, ভোলা, কালু সহ 7 জন। বউকে খুনের জন্য 3 লাখ টাকাও দেন সাবেক এই এসপি। সেই টাকা বাবুলের 2 বন্ধুর মাধ্যমে আসামিদের কাছে বন্টন করা হয়। বাবুল আক্তার নিজে মূল পরিকল্পনাকারী এবং তার সাথে অন্যান্য আরও 9 জন সহযোগী ছিল। হত্যায় বাদীর সম্পৃক্ততা থাকায় আগের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করে পিবিআই। এরপর শ্বশুর মোশাররফ হোসেনের দায়ের করা হত্যা মামলাতে বাবুলকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মামলার বাদীর দাবি, গায়ত্রী সিং নামে ভারতীয় এক নারীর পরকীয়ার জেরেই খুন করা হয় মিতুকে। বাবুল আক্তার কক্সবাজার থাকা অবস্থায় 2013 সাল থেকে পরকীয়া প্রেমের সাথে জড়াই যায়, তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে তার এই সব আসামিদের নিয়ে
সে তার স্ত্রীকে খুন করছে। 2016 সালে 5 জুন ভোরে সন্তানকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তের হাতে খুন হন গৃহবধূ মাহমুদা মিতু। শিশু সন্তানের সামনেই তাকে গুলি করে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল যুগে পালিয়ে যায়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাশ থানায় হত্যা মামলা করেন। পরে মৃত্যুর বাবা এই হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারকে দায়ী করলে তিনি পুলিশের চাকরি ছাড়তে বাধ্য হন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাদী হয়ে স্ত্রী মিতুর হত্যা মামলা করার পর বাবুল আক্তারের আচরণে বিভ্রান্ত হন পুলিশ প্রশাসন। ঘটনাকে ভিন্ন দিকে নিতে সামনে নিয়ে আসেন জঙ্গিবাদের গল্প। কিলিং মিশনে অংশ নেয়া তারই সোর্স মুসাকে চীনেও না চেনার ভান করায় সন্দেহ হয় পিবিআইয়ের। তাতেই খুলে খুনের রহস্য। চট্টগ্রামের আলোচিত মিতু হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের ভূমিকা শুরু থেকেই ছিল রহস্যজনক। হত্যার পর ভিডিও ফুটেজে বাবুলের সোর্স মুসাকে দেখা গেলেও শুরু থেকেই মুসাকে না চেনার ভান করেন বাবুল। তাতেই সন্দেহ হয় পিবিআইয়ের। তদন্তে দেখা যায় পলাতক মুসার নিয়মিত যাতায়াত ছিল বাবুলের বাড়িতে। সে বাজারও করে দিতেন নিয়মিত। এত কিছুর পরও কেন বাবুল মুসাকে না চেনার ভান করলেন? তদন্তের দায়িত্ব পাওয়ার পর এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পিবিআই। পুরনো নথিপত্র ঘেঁটে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নেয়ার পর পরিষ্কার হয় খুনের ঘটনা ভিন্ন খাতে নিতেই বাবুলের এমন কৌশল। কিলারদের একজন সেই কামরুল শিকদার মুসাকে সে চিনতেন, সে আইডেন্টিফাই করেন নাই। কেন করেন? সে আরেকজনের কথা বলছে কেন? আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার সোর্স চিনেন নাই। এছাড়া মিতু খুনের পর জঙ্গিবাদের গল্প সামনে আনেন বাবুল। কেননা সে সময় জঙ্গিবাদ বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা ছিল তার। এসব কারণে বাবুলের প্রতি সে সময় সন্দেহের উদ্রেক করেনি বলেও জানায় পিবিআই। স্ত্রীর মৃত্যুর পর বাবুল আক্তারের যে আচরণ, মানে একজন সবচেয়ে প্রিয় লোক হারালে যে একজন মানুষ যেরকম করে তার আচরণ, সবাই সেই জিনিসটি বিশ্বাস করছে। তো আমরা সেই দিকে না গিয়ে আমরা কামরুল ইসলামকে নিয়েছিলাম। যদিও কথিত সোর্স মুসা এখন কোথায় জানে না পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তাকে ধরতে পারলেই মিতু হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে পিবিআই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে চীনের উপহার 5 লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, টিকা আনতে আপাতত বিকল্প উৎস হিসেবে চীনকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। বুধবার ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই করোনা মহামারীর এই দুঃসহ সময়ে ঢাকায় এসে পৌঁছায় চীনের সিনোফার্ম ভ্যাকসিনের উপহার চালান। এই ডোজগুলো বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হলো বিমান বাহিনীর এই C-130 পরিবহন বিমানে। 5 লাখ টিকার সাথে প্রয়োজনীয় সংখ্যক সিরিঞ্জও পাঠিয়েছে সিনোফার্ম। উপহার স্বরূপ এই ভ্যাকসিনগুলো এলেও পরবর্তীতে আরও বড় আকারে এই চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রহরায় 5টি ফ্রিজারে করে বেলা 9টার দিকে ভ্যাকসিনগুলো নেওয়া হয় তেজগাঁওয়ে ইপিআইয়ের স্টোরে। সতর্কতার সাথে টিকাগুলো বুঝে নেয় কর্তৃপক্ষ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিনোফার্মের ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। I requested that if you can manage to give us in phases every month some quantity so that we can continue our vaccination. We are relatively hesitant to use those to our people because we are very concerned about the well-being of people. As a result, we delayed the process of approval of the Chinese vaccine. So there is no reason to blame anyone. দেশের সবাইকে ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ বহুপাক্ষিক যোগাযোগ জারি রেখেছে বলেও জানান নীতি নির্ধারকরা।
দেবাশিস রায়, সময় সংবাদ। বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানোর প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিকরা। মে মাসের ২০ তারিখ গুটি ও ২৭ মে গোপালভোগ জাতের আম নামানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সবুজ সতেজ আমগুলোতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এসব গাছের নিবিড় পরিচর্যার পর এখন আম নামানোর অপেক্ষায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবার কিছুটা প্রাকৃতিক বালাই কম, তাই ভালো ফলন আশা করছেন বাগান মালিকরা। চলতি মাসের ২০ থেকে গুটি এবং ২৭ মে থেকে গোপালভোগ আম বাণিজ্যিকভাবে বাজারজাত করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গতবারের থেকে এবার আশা করা যায় আমের ফলন খুব ভালো হবে। ঈদের ১ সপ্তাহ পর থাকে না আমে যাবে বাজারে এভেলেবেল। অতি মুনাফার আশায় আমে কেমিক্যাল মেশানো রোদ এবং সময়ের আগে আম বাজারজাত করতে না পারে, সেজন্য বাগান তদারকি করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। ৩,৭০,০০০ থেকে ৭৫,০০০ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছি। জেলায় এবার ২৫,৮৫০ হেক্টর বাগান থেকে ২২ জাতের ৩,৭৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ। বিশ্বের আকাশে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেলে কালই ঈদ উল ফিতর, এমন দাবি করেছে চাঁদ পর্যবেক্ষণ করা মুন সাইটিং ওয়েবসাইট। এবছর থেকে ওয়েবসাইটটির এই দাবি অনুযায়ী আরবি মাস গণনা করছে সৌদি আরবও। ওয়েবসাইটটি বলছে বাংলাদেশ থেকে পশ্চিমের দেশগুলো নতুন চাঁদ দেখবে খালি চোখেই, আর বাংলাদেশ সহ পূর্বের দেশগুলো তা দেখবে টেলিস্কোপের মাধ্যমে। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট moonsighting.com বলছে বিশ্বের আকাশে ১৪৪২ হিজরির শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাবে ১২ মে অর্থাৎ আজ সন্ধ্যায়। সে অনুযায়ী ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদ উল ফিতর, যা মেনে বিশ্বের ১৯৩টি মুসলিম বসবাসকারী দেশের মধ্যে ১৭৩টি দেশ ঈদ পালন করবে। moonsighting.com বলছে বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলোর প্রায় সব দেশই নতুন চাঁদ দেখবে খালি চোখেই, আর এই অঞ্চল অর্থাৎ বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান ও পূর্বের দেশগুলো থেকে নতুন চাঁদ দেখা যাবে টেলিস্কোপের মাধ্যমে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তাই বাংলাদেশের চাঁদ দেখা কমিটির উচিত খালি চোখের পাশাপাশি টেলিস্কোপের মাধ্যমেও চাঁদ খোঁজা। বাইনোকুলার দিয়ে দেখা যাবে আমাদের পুরো আফ্রিকা এবং মিডল ইস্টে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই এলাকাতে যেহেতু আমরা একটু দূরে আছি চাঁদের থেকে, এই জন্য আমাদের টেলিস্কোপতে দেখতে হবে। বাংলাদেশে একটাই টেলিস্কোপ আছে আবহাওয়া পরিদপ্তর আগারগাতে, ওটা তো দোতলাতে, ওখান থেকে সেই হরাইজন পাবে কিনা বলা মুশকিল। কোথাও চাঁদ দেখা গেলে মাস শুরু হয়ে যাবে, শাওয়াল মাস শুরু, আর শাওয়াল মাস শুরু হলে অবশ্যই রোজা রাখা হারাম, সেই দিনকে ঈদের দিন রোজা রাখা হারাম। বিজ্ঞানীরা বলছেন নিজ দেশের আকাশে নয়, বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখার খবর শোনা গেলে আরবি মাস শুরু হয়ে যাবে। এছাড়া তারা বলছেন বৈজ্ঞানিক উপায়ে নামাজ পড়তে পারলে রোজা ও ঈদ পালন করতে বাধা কোথায়। আমাদের পৃথিবী একটা, মানব জাতি একটা, পৃথিবীর একটা গ্রহ, উপগ্রহ চাঁদ। সুতরাং চাঁদ তো এক এক দেশের এক একটা হতে পারে না। সুতরাং যখনই দেখা গেল তখনই এটা শুরু করতে হবে। আগে হাদিসে ছিল ছায়া দেখে নামাজ পড়ো, আমরা কি ছায়া দেখে নামাজ পড়ি? তো ঘড়িটাকে আমরা বিশ্বাস করি না, তাহলে কেন আমরা বিশ্বাস করব না যে আমরা চাঁদও দেখতে পারি? যদি আমি সময় গণনা না করি তাহলে কিন্তু এটা খুব অন্যায় কাজ হবে। এবছর থেকে জ্যোতির্বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে রোজা ও ঈদের তারিখ ঘোষণা করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ছড়িতে পরিবেশ আইন না মেনে দেদারসে চলছে পাহাড় কাটা। বাড়ি নির্মাণ, রাস্তা সংস্কার এবং ইট ভাটা সহ বিভিন্ন অজুহাতে পাহাড় কাটছে একটি চক্র। দিনের আলোয় পাহাড় কাটার এই মহোৎসব চললেও প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। গত কয়েক বছর ধরে ৩ পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বন্ধ হয়নি পাহাড় কাটা। জেলার মাটিরাঙ্গায় প্রায় ৫ একর আয়তনের একটি পাহাড় কেটে গ্রাস করেছেন নাছির ওরফে ইতালি নাছির নামে এক ব্যক্তি। প্রভাবশালী হওয়ায় কেউ এই পাহাড় খেকোদের বিরুদ্ধে মুখ খুলছে না। আমরা যারা পাহাড়ের আশেপাশে থাকি, পাহাড় ভাঙার ভয়ে থাকি সবসময়। আমরা কাটি ফেলার কারণে উপর থেকে পাহাড়গুলো ভেঙে যায়, তখন আমাদের কি খুব কষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ভেঙে যায় আমাদের। পরিবেশ আন্দোলনকারীদের মতে অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে পার্বত্য চট্টগ্রামে বর্ষায় পার্বত্য জেলায় বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ইদানিংকাল আমরা সেটি একদম দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে প্রশাসন আগের থেকে অনেক বেশি ঝিমিয়ে গেছে। অভিযুক্ত নাছির ওরফে ইতালি নাছির বিষয়টি স্বীকার করে বলেন গাছ কাটার পর তিনি মাটি কেটে পাহাড় সমান করেছেন।
গাছের গোড়া টোড়া তুললে যদি আমরা একটু উপরে যদি একটু মানে সমান না করতে পারি, তাহলে তো মনে করেন আমাদের আর কিছু করার নাই। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তাদেরকে একটা মেসেজ আমরা দিতে চাই যে অবৈধ বালু উত্তোলন বা পাহাড় কর্তন করলে আইনের হাত থেকে তারা নিস্তার পাবে না। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাহাড় নিধনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। মহামারীর দুর্যোগময় মুহূর্তে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে ফ্রি হাট কর্মসূচি বাস্তবায়ন করছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন। সোমবার থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ির উত্তর বনগাঁও এলাকায় শুরু হয় এই কার্যক্রম। ফ্রি হাটের মাধ্যমে ১৫০০ মানুষের মাঝে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। থার্মোমিটারে তাপমাত্রা মেপে ও স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দূরত্বে সাজানো হয় বিভিন্ন ঈদ সামগ্রীর স্টল। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ যাত্রায় ফেরিতে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু, আহত ১৫। কিছুতেই ঠেকানো যাচ্ছে না জনস্রোত, মহাসড়কেও যানজট। স্ত্রী মিতু হত্যার বিচার চাওয়া বাবুল আক্তার ঘটনার ৫ বছর পর মামলার